আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কেনই বা বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত ঘনিষ্ঠভাবে কাজ করতে চাইবেন, এবং সে কারণেই কি প্রধানমন্ত্রী মোদী এই ব্যক্তিকে দীনেশ ত্রিবেদীকে মন্ত্রী পদমর্যাদা দিয়ে দিলেন? মানে মার্কিন যুক্তরাষ্ট্র আর ভারত মিলে কি দীনেশ ত্রিবেদীকে তাদের বাংলাদেশ বিষয়ক মন্ত্রী ভাবা শুরু করেছে? বাংলাদেশে গোলামি না আজাদি, আজাদি আজাদি এই স্লোগান দিয়ে 2024-এর 5ই আগস্ট বিরাট পট পরিবর্তন ঘটিয়ে ফেলার পর দেশটার দশা এমন দাঁড়িয়েছে যে ট্রাম্পের বিশেষ দূত, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত, ঘনিষ্ঠ বন্ধু সার্জিও গোর ঢাকায় এসে এখন ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে জরুরি বৈঠক করছেন। এটাকে একেবারেই কূটনৈতিকভাবে একটা অভাবনীয় ঘটনা হিসেবে অভিহিত করতেই হয়, কারণ সাধারণভাবে যে কোনো দেশের রাষ্ট্রদূতের মূল কাজ হচ্ছে ওই দেশের সঙ্গে তার দেশের সরকারের দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি করা। সেখানে কি কাজ থাকতে পারে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাতের, কিংবা কি কথা তাদের মধ্যে থাকতে পারে যেটা প্রয়োজনীয় প্রেসিডেন্ট ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের আলাপ করা বাংলাদেশে বসে ভারতের নিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে, সেটা বোঝা সত্যি মুশকিল। মানে যে ব্যক্তি দীনেশ ত্রিবেদী বাংলাদেশে এসেছেন ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের জন্য, ভারত বাংলাদেশ সম্পর্কের বিভিন্ন দুয়ার উন্মোচনের জন্য সার্জিও গোর ঢাকায় এসে তার সঙ্গে কথা বললেন, সেটা আবার সরাসরি সার্জিও গোর এবং দীনেশ ত্রিবেদী দুতরফেই সংবাদ মাধ্যমকে জানিয়ে দেওয়া হলো যে তাদের এই বৈঠক মোটেও কোনো ব্যক্তিগত বন্ধুত্বের বৈঠক নয়। মানে আপনি যে কোনো দেশে গেছেন, আপনার ব্যক্তিগত বন্ধুত্বের বশেও তো আপনি যে কারোর সঙ্গে দেখা করতেই পারেন, সৌজন্য সাক্ষাৎ করতে পারেন, নৈশভোজ করতে পারেন, কিন্তু এই খবর এখন ভারতীয় সংবাদ মাধ্যমে সার্জিও গোর কূটনৈতিক সূত্র এবং দীনেশ ত্রিবেদীর বরাতে দেওয়া হচ্ছে যে এই দুইজন বসে শুক্রবার সকালে বৈঠকে তারা আলাপ করেছেন আঞ্চলিক নিরাপত্তা, এবং তারা আলাপ করেছেন কি করে ভারত এবং যুক্তরাষ্ট্রের সহযোগিতা বাংলাদেশের উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সার্জিও গোর এমন একটা কাজ যে করতে পারেন, মানে বাংলাদেশে তিনি যে কিছু বার্তা দিতে আসছেন, কঠিন কঠোর বার্তা, সেটা সরকার না বোঝার ভান করছিল বটে, কিন্তু বুঝতে কারো অসুবিধা হচ্ছিল না। বিশেষ করে তারেক রহমান চীন সফরে যাবার 33 দিনের মাথায় সার্জিও গোরের এই সফর, এবং এমন একটা পরিস্থিতিতে যখন বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের এই নবনির্বাচিত নতুন সরকারের সঙ্গেও ভারত সরকারের সম্পর্কটা একেবারেই স্বাভাবিক হয় নাই। ধরেন এই সার্জিও গোরের বন্ধু ঘনিষ্ঠ ব্যক্তি দীনেশ ত্রিবেদী, যিনি প্রধানমন্ত্রী মোদীরও অত্যন্ত ঘনিষ্ঠ, এবং সেই ঘনিষ্ঠতার কারণে রাজনৈতিক নিয়োগ দিয়ে ভারতের বিজেপির এই বর্ষিয়ান রাজনীতিবিদকে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে পাঠিয়েছেন এই সংকটকালে রাষ্ট্রদূত হিসেবে, এবং তিনি পরিচয়পত্র রাষ্ট্রপতিকে পেশ করার আগের দিন ভারত সরকার তাকে মন্ত্রী পদমর্যাদাও দিয়েছে। অথচ তিনি সেই 25শে জুন পরিচয়পত্র পেশ করেছেন রাষ্ট্রপতির কাছে, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন বটে, কিন্তু বাংলাদেশ সরকার, বাংলাদেশের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী পর্যন্ত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা পর্যন্ত কেউ তাকে কোনো সাক্ষাৎ দেওয়ার সময় পান নাই। কাজেই সার্জিও গোর ম্যানিলায় যখন আঞ্চলিক ফোরাম, আসিয়ানের আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের একটা বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল, এবং সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরও সেখানেই খলিলুর রহমানকে সার্জিও গোর বলে দিয়েছিলেন তিনি সফরে আসার আগেই যেন দীনেশ ত্রিবেদীর সঙ্গে খলিলুর রহমান তার সাক্ষাৎটা সেরে ফেলেন। কাজেই আপনাদেরকে আগেই বলেছিলাম যে সার্জিও গোরের সফরের আগেই ম্যানিলায় সার্জিও গোর যে ধমকে দিয়েছেন খলিলুর রহমানকে, তার ফলশ্রুতিতে খলিলুর রহমানকে এই যে 1 মাস ধরে বাংলাদেশ সরকার
অযথা জেদ দেখিয়ে এবং ভারত বিদ্বেষী রাজনীতি বাংলাদেশে উস্কে দিতে কিংবা সেই রাজনীতির ফায়দা নিতে ভারতের নব নিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে যে সাক্ষাৎ করছিলেন না, সেই জেদ ভেঙে দ্রুত দীনেশ ত্রিবেদীকে ডেকে তাদের হাত মেলাতে হয় এবং ভারতের রাষ্ট্রদূতের এই বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান প্রথম বলেন যে ভারত সফরের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বিবেচনা করছেন এবং ওই যে ভারত সরকার ব্রিক্সের সম্মেলনের সাইডলাইনে যাওয়ার যে আমন্ত্রণ জানিয়েছেন তারেক রহমানকে, বিমস্টেক চেয়ারম্যান বাংলাদেশ, সেই বিবেচনায় সেই সূত্রে সেপ্টেম্বরেও ভারত যাওয়ার কথা যে বাংলাদেশ সক্রিয়ভাবে বিবেচনা করছে, সে কথাও তখন খলিলুর রহমানকে সংবাদ মাধ্যমের সামনে বলতে হয়। সার্জিও গোরের সঙ্গে খলিলুর রহমানের বৈঠকে আবার কোনো বিষয়েই আলোচনা হয় নাই। তার ওই বৈঠক শেষে খলিলুর রহমান বিপর্যস্ত, অপমানিত, বিধ্বস্ত চেহারা নিয়ে বেরিয়ে যে প্রেস ব্রিফিং করেছেন, সেখানে তিনি বললেন, মানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সরাসরি বললেন, ভারত চীন এ প্রসঙ্গে কোনো আলোচনা হয় নাই, আঞ্চলিক নিরাপত্তা প্রসঙ্গে কোনো আলোচনা হয় নাই, মার্কিন যুক্তরাষ্ট্র এই আঞ্চলিক নিরাপত্তার জন্য এটাকে যেই অঞ্চল বলে মনে করে, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কৌশল বিষয়ে কোনো আলোচনা হয় নাই, দুদেশের কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলাপ হয় নাই, বাংলাদেশ চীন মিয়ানমার করিডোর নিয়ে আলাপ হয় নাই, আওয়ামী লীগ নিয়ে আলাপ হয় নাই, কোনো বিষয়েই আলাপ হয় নাই। অথচ বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সঙ্গে ট্রাম্পের এই বিশেষ দূত এসে কিনা আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলাপ করলেন ঢাকায় বসে। তার মানে কি, মার্কিন এই দূত বাংলাদেশে এসে গুরুত্বপূর্ণ সব আলোচনা ঠিক করে রেখেছিলেন দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকের জন্য। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যে শুধু তিনি কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ করেন নাই তাই নয়, তিনি এমনকি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সার্জিও গোরকে তার সম্মানে যে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন, সার্জিও গোর সেই নৈশভোজে যোগ দিতেও অস্বীকৃতি জানান। অথচ রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাওয়ার আগে শুক্রবার ঠিকই তিনি সময় বের করেন দীনেশ ত্রিবেদীর সঙ্গে আলাপ করবার। এটাতে আসলে বিস্মিত হওয়ার কিছু নাই। মানে আপনাদেরকে আমি এর আগেই বলছিলাম যে সার্জিও গোর ঢাকা আসলে তিনি দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎ করবেন, সেটা একটা খুব বড় সম্ভাবনা। কারণ সার্জিও গোর দীনেশ ত্রিবেদী যে শুধুমাত্র প্রধানমন্ত্রী মোদীর মনোনয়ন নয়, তার মনোনয়নে মানে তিনি যে বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন সেটাতে যে মার্কিন যুক্তরাষ্ট্র খুব উৎসাহিত, সেটা সার্জিও গোর আগেই স্পষ্ট করেছিলেন। সার্জিও গোর ট্রাম্পের একেবারে খাস লোক, মানে ট্রাম্প প্রশাসনেও লোকে জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠতম সহচরদের একজন হচ্ছেন এই সার্জিও গোর, যিনি নাকি যে কোনো সময় ফোন তুলে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলতে পারেন, যে কোনো সময় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করতে এমনকি হোয়াইট হাউস পর্যন্ত চলে যেতে পারেন। এহেন সার্জিও গোর দীনেশ ত্রিবেদী যেদিন রাষ্ট্রপতি চুপ্পুর কাছে পরিচয়পত্র পেশ করেছিলেন, সেদিন এক্স হ্যান্ডেলে স্ট্যাটাস দিয়ে লিখেছিলেন যে দীনেশ ত্রিবেদী বাংলাদেশে ভারত নিযুক্ত রাষ্ট্রদূত মনোনীত হওয়ায় এবং এই গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়ায় তিনি তাকে অভিনন্দন জানান, এবং সার্জিও গোর লিখেছিলেন তিনি লুক ফরওয়ার্ড করে আছেন ঘনিষ্ঠভাবে দীনেশ ত্রিবেদীর সঙ্গে কাজ করবার। তখনই আমি জিজ্ঞেস করেছিলাম, মানে এই বয়ান তৈরি করেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র কি তার মানে এখনো ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখছে? না হলে কেনই বা বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত ঘনিষ্ঠভাবে কাজ করতে চাইবেন? এবং সে কারণেই কি প্রধানমন্ত্রী মোদী এই ব্যক্তিকে দীনেশ ত্রিবেদীকে মন্ত্রী পদমর্যাদা দিয়ে দিলেন? মানে মার্কিন যুক্তরাষ্ট্র আর ভারত মিলে কি দীনেশ ত্রিবেদীকে তাদের বাংলাদেশ বিষয়ক মন্ত্রী ভাবা শুরু করেছে? এই সব কিছুই কিন্তু খুব গুরুত্বের সঙ্গে ভাববার কারণ আছে। বিশেষভাবে ঢাকায় বসে সকল কূটনৈতিক নজির কিংবা কূটনৈতিক আচার আচরণ শিষ্টাচার লঙ্ঘন করে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এসে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে আলাপ করলেন এবং ভারত যুক্তরাষ্ট্র মিলে কি করে বাংলাদেশের উন্নয়ন ঘটাতে পারে সে বিষয়ে আলাপ করলেন, সেসবে আরো পরিষ্কার হয়ে ওঠে। বাংলাদেশের সংবাদ মাধ্যম লিখছে যে সূত্রগুলোর দাবি বৈঠকে আঞ্চলিক নিরাপত্তার পাশাপাশি
বাংলাদেশ থেকে পরিচালিত সন্ত্রাসবাদ দমন সংক্রান্ত বিষয়েও মতবিনিময় হয়েছে। তবে এ বিষয়ে দুই পক্ষের কেউ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। দেখুন, 2025-এর ফেব্রুয়ারিতে ট্রাম্প প্রশাসন, মানে প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পরেই যখন ভারত সফরে এসেছিলেন, ট্রাম্প প্রশাসনের তৎকালীন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড তিনি ভারতের সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠার চেষ্টার বিষয়ে উদ্বিগ্ন এবং বাংলাদেশে এই যে সন্ত্রাসবাদ চরমপন্থার বিকাশ বা উত্থান, সেটাকে তারা আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর সমস্যা বলে মনে করে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল যে বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা থাকার সময় 25শে নভেম্বরে খলিলুর রহমানকে দিল্লিতে ডেকে নিয়ে এবং তারপর দোহায় নিয়ে গিয়ে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলের বিভিন্ন সন্ত্রাসী জঙ্গি ঘাঁটির স্যাটেলাইট ছবি তুলে দিয়েছিলেন এবং তখনকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে বলেছিলেন যে ভারত বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের জন্য ঝুঁকি তৈরির এই বিষয়টিকে কোনোভাবেই সহজভাবে দেখছে না এবং এটাকে আঞ্চলিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছে এবং তারা আশা করে পরবর্তী নির্বাচিত সরকার এসে এই বিষয়ে গুরুত্বপূর্ণ এবং তৎপর ভূমিকা রাখবে, সেটা খলিলুর রহমানও জানেন এবং সে সময় সেই প্রতিশ্রুতি দিয়েই কিন্তু তারেক রহমান লন্ডন থেকে ঢাকায় ফিরতে পেরেছিলেন ডিসেম্বরের শুরুতে এবং নির্বাচনে অংশগ্রহণ করে তারপর তিনি প্রধানমন্ত্রী হয়েছেন এই প্রতিশ্রুতি দিয়ে যে তিনি ক্ষমতায় এলে তিনি এই অঞ্চলের নিরাপত্তার স্বার্থে, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তার স্বার্থে দুটো কাজ করবেন। এক, তিনি এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ভারতকে তাদের সবচেয়ে বড় কৌশলগত মিত্র বলে মনে করে, সেই বিষয়টি মাথায় রেখে ভারত এবং যুক্তরাষ্ট্রের আপত্তি, আশঙ্কা, উদ্বেগ আছে এমন কোনো ঘটনা ঘটতে দেবেন না, মানে চীনকে বঙ্গোপসাগরে অ্যাক্সেস দেবেন না, চীনকে এমন সব অবকাঠামো নির্মাণ করতে দেবেন না যাতে তারা এই বঙ্গোপসাগর অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের জন্য উদ্বেগের কারণ হতে পারে। অথচ তারেক রহমান ক্ষমতায় এসেই যখন কিনা তার পররাষ্ট্রমন্ত্রী পদে এই ভারত যুক্তরাষ্ট্র মিলে খলিলুর রহমানকে বসিয়েছে, তখন তারেক রহমান ক্ষমতায় বসেই একদিকে যেমন এই সন্ত্রাসবাদ জঙ্গিবাদ দমনে কোনো ভূমিকা রাখলেন না, তেমনি তিনি ছুটে গেলেন চীনে এবং চীনে গিয়ে তিনি চীন মিয়ানমার বাংলাদেশ করিডোরের বিষয়ে রাজি হয়ে এলেন। সে কাজ চলছে বলে চীনা রাষ্ট্রদূত জানাচ্ছে এবং তিস্তা সহ নানা প্রকল্পে চীনের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করে এলেন। কাজেই সার্জিও গোর সম্ভবত ভাবছেন বাংলাদেশের সঙ্গে এইবার এই সফরে এ বার্তা খুব স্পষ্ট করে দেওয়া দরকার যে ভারত এই ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র। যেমনটা 2025-এর ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর যখন প্রধানমন্ত্রী মোদি ওয়াশিংটন গিয়েছিলেন, এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন বাংলাদেশ বিষয়ে এবং প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টত বলেছিলেন বাংলাদেশের বিষয়টা তিনি প্রধানমন্ত্রী মোদির ওপর ছেড়ে দিতে চান। সার্জিও গোর সে বার্তায় সম্ভবত তারেক রহমান, খলিলুর রহমানের জন্য পরিষ্কার করে দিয়ে যেতে চান যে এ অঞ্চলে ভারত এবং যুক্তরাষ্ট্র আঞ্চলিক নিরাপত্তার খাতিরে নিজেদের সবচেয়ে ঘনিষ্ঠতম মিত্র বলে মনে করে, ভারত তার সবচেয়ে বড় কৌশলগত অংশীদার এবং বাংলাদেশে সন্ত্রাসবাদ, ইসলামী চরমপন্থার বিকাশ ঘটার মাধ্যমে এবং ভারত বিদ্বেষী রাজনীতির মাধ্যমে যে অবস্থান নতুন সরকার নিচ্ছে সেটাকে যুক্তরাষ্ট্র সরকার পছন্দ করছে না। এই স্লোগান বাজারে ছেড়ে আমেরিকা জয় করেছেন ট্রাম্প। আমেরিকা ফার্স্ট এই স্বপ্ন বিক্রি করেছেন একেবারে পাকা ব্যবসায়ীর দক্ষতায়। আমেরিকা ফার্স্ট কথাটা শুনতে বেশ আকর্ষণীয়, তাই না? নিজ দেশের স্বার্থ সবার আগে, কিন্তু আন্তর্জাতিক রাজনীতির দাবার বোর্ডে এই একটা নীতি কিভাবে আমেরিকাকে মাটিতে মুখ থুবড়ে ফেলে দিল এবং সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী চীনকে মহাকাশে তোলার সুযোগ করে দিল, সেটা কি কেউ ভেবে দেখেছেন?
যে মুহূর্তে ওয়াশিংটন একের পর এক আন্তর্জাতিক টেবিল থেকে চেয়ার গুটিয়ে উঠে দাঁড়িয়েছে, ঠিক সেই মুহূর্তে বেইজিং পেছনের দরজায় নয়, একেবারে লাল গালিচা বিছিয়ে সেই চেয়ারগুলোতে গিয়ে বসেছে। ফল বিশ্লেষকরা এখন ঠাট্টা করে বলছেন, ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি কার্যত পরিণত হয়েছে আমেরিকা লাস্ট নীতি আর চায়না ফার্স্ট নীতিতে। আর এর প্রভাব পড়ছে সারা দুনিয়ায়। তবে সবচেয়ে বড় প্রভাব কোথায় পড়ছে জানেন? পড়ছে ভারত, বাংলাদেশ সহ আমাদের এই দক্ষিণ এশিয়ায়। আসছে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিক্স সামিটের দিকে চোখ রাখলেই মার্কিন পরাশক্তির আজকের দুর্বলতার ছবিটা আরও স্পষ্ট হয়ে ওঠে। ডলারের আধিপত্যে ধাক্কা দেওয়া থেকে শুরু করে বিকল্প বিশ্ব মুদ্রা ব্যবস্থা তৈরির যে সুর এই সামিটে বাজতে চলেছে, তা বুঝতে পেরেই কি ঢাকা এখন ওয়াশিংটনের চোখ রাঙানি তোয়াক্কা না করে বেজিংয়ের দিকে ঝুঁকছে, ক্রমশই আরও ঘনিষ্ঠ হচ্ছে? বাংলাদেশ কি মার্কিন চাপকে হেলায় উড়িয়ে নিজের নতুন ভূরাজনৈতিক হিসেব মেলাচ্ছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো অর্থনৈতিক খেলা? আজকের এই বিশেষ পর্বে আমরা বিশ্লেষণ করব ওয়াশিংটনের কৌশলগত ভুল, ব্রিক্সের নতুন শক্তি এবং ঢাকার সত্যি নিয়ম আছে, সেটা হচ্ছে পাওয়ার ভ্যাকুয়াম বা ক্ষমতার শূন্যতা বলে কিছু হয় না। আপনি যখন কোনো জায়গা খালি করবেন, অন্য কেউ এসে সেই জায়গা দখল করবেই। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যখন আমেরিকা ফার্স্ট স্লোগান তুলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, হু, ইউনেস্কো, মানবাধিকার পরিষদ এবং প্যারিস জলবায়ু চুক্তির মতো বহু পাক্ষিক প্ল্যাটফর্ম থেকে হাত গুটিয়ে নিয়ে চলে যাওয়া শুরু করলো, তখন ওয়াশিংটনের ভাবনা ছিল কি? ভাবনা ছিল আমেরিকার টাকা বাঁচল। আমেরিকা বাজে খরচ করে আমেরিকার আর লাভ নেই। কিন্তু বাস্তবতা হলো আমেরিকার টাকা বাঁচায়নি, বরং বিশ্ব মঞ্চে নিজের মোড়লগিরির অধিকার হারিয়ে ফেলেছে। একটু ভেবে দেখুন, ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ বা টিপিপি চুক্তি থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ার পর এশিয়া প্যাসিফিক অঞ্চলে বাণিজ্য নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি কার হাতে গেল? কার হাতে? চীনের হাতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আমেরিকার তহবিল বন্ধের হুমকির মুখে চীন সেখানে শত কোটি ডলার তার সহায়তা নিয়ে হাজির হলো। যে টাকা দেয় তার কথাই শোনে সবাই। আর তাই হুতে, মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে এখন চীনের খবরদারি। পশ্চিমা মিডিয়া যাকে মার্কিন সার্বভৌমত্ব রক্ষার লড়াই বলছিল, আন্তর্জাতিক সম্পর্কের পণ্ডিতদের কাছে তা ছিল ওয়াশিংটনের একপেশে আত্মঘাতী সিদ্ধান্ত। যে আন্তর্জাতিক ব্যবস্থাটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র নিজের হাতে গড়ে তুলেছিল, দুনিয়ার মোড়ল হয়েছিল, মাথা হয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্র, সেখান থেকেই তারা ট্রাম্পের নেতৃত্বে একে একে পিছিয়ে এলো, পদত্যাগ করলো। ফলে বৈশ্বিক নেতৃত্ব চীনকে থালায় সাজিয়ে উপহার দেয়া ছাড়া ওয়াশিংটন আর কিছুই করেনি। আর যখন আমেরিকা একা হয়ে পড়ছে, চীন তখন বিশ্বজুড়ে গ্লোবাল সাউথের ত্রাণকর্তা হিসেবে আত্মপ্রকাশ করছে। এখন আসা যাক সামনের সেপ্টেম্বরের সবচেয়ে আলোচিত যে ভূ রাজনৈতিক ইভেন্ট ব্রিক্স সামিট,
তার কথা। ওয়াশিংটন এতদিন ব্রিক্সকে ঠাট্টা করে বলতো এটা একটা টক শো, অনিয়মিত আড্ডার ক্লাব, এই বলে অবহেলা করে এসেছে। কিন্তু পরিস্থিতি এখন বদলে গেছে। ব্রিক্স এখন আর ওই ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা এই 5 দেশের সংগঠন নয়। ব্রিক্স এখন সম্প্রসারিত হয়ে ব্রিক্স প্লাস হয়েছে, আরও অনেক দেশের মধ্যে এসছে, তার মধ্যে মুসলিম কান্ট্রির দেশগুলো আছে, কিন্তু আমেরিকা নেই। সম্প্রসারণের পর থেকে বিশ্ব অর্থনীতিতে এই জোটের যে জিডিপি, সেটা পিপিপির বিচারে আমেরিকার G7 জোটকে ছাড়িয়ে গেছে। অবস্থাটা বুঝলেন? আর সেপ্টেম্বরের এই সামিটে মূল আলোচনার বিষয় কি হতে চলেছে জানেন? ডলারাইজেশন বা বিশ্ব বাণিজ্য থেকে ডলারের একচ্ছত্র প্রভাব কমানো এবং স্থানীয় মুদ্রায় ব্যবসা পরিচালনা করা। যে মার্কিন ডলারের জোরে আমেরিকা পুরো বিশ্বের ওপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা, স্যাংশন সব চাপিয়ে দিয়ে এতকাল মোড়লি করে এখনও করছে, সেই ডলারের বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা এখন প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। আর এটা দাঁড়াবে তখন যখন ব্রিক্সের নিজের মুদ্রা হবে। আমেরিকা আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে নিজেকে সরিয়ে নেয় বহু উন্নয়নশীল দেশ এখন বিকল্প আশ্রয়ের সন্ধানে। তারা দেখছে ওয়ার্ল্ড ব্যাংক, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ইত্যাদি পশ্চিমের সংস্থায় গেলে মেলে কড়া শর্ত, গণতন্ত্র রক্ষা হচ্ছে কিনা, আবার গণতন্ত্র নিজেরাই ধ্বংস করছে। তারপরে নানান নীতি শিক্ষার বক্তৃতা আর নিষেধাজ্ঞার হুমকি। অন্যদিকে ব্রিক্সের যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, তারা দিচ্ছে অর্থনৈতিক সহায়তার বিকল্প রাস্তা। সেপ্টেম্বরের সামিটে যখন গ্লোবাল সাউথের বড় বড় দেশগুলো ডলারের বিকল্প ফ্রেমওয়ার্ক, ওই যে বললাম ব্রিক্স মুদ্রা, সেটা চূড়ান্ত করতে বসবে, তখন আমেরিকা আরও একবার অনুভব করবে যে তারা বৈশ্বিক ব্যবস্থার মূল কেন্দ্র থেকে কতটা দূরে ছিটকে চলে গেছে। ওয়াশিংটনের প্রশাসনিক মহলে এই ভীতি এখন স্পষ্ট। আর ঠিক এই সময়েই দক্ষিণ এশিয়ায় ঘটিয়েছে আর এক চাঞ্চল্যকর ঘটনা। এটা হলো ঢাকার হিসাব নিকাশ। ঢাকা, বাংলাদেশ। ওয়াশিংটনকে উপেক্ষা করে বাংলাদেশ বেজিংয়ের দিকে যাত্রা করেছে। অনেকে বলছেন আমেরিকার এই ক্রমহ্রাসমান প্রভাব এবং চীনের উত্থান দেখেই বাংলাদেশ বেজিংয়ের দিকে ঝুঁকে পড়ছে। আর সেটা করছে কিন্তু আমেরিকার চোখ রাঙানিকে অগ্রাহ্য করে। ইউনূস আমলে করা আমেরিকার সঙ্গে স্বাক্ষরিত গোপন চুক্তি, সেই চুক্তির শর্ত অস্বীকার করে। এই জন্য মুখোমুখি ধমকি দিতে সার্জিও গোর আসছেন ঢাকায়, কিন্তু লাভ হবে না। কেন? কারণ বাস্তবতা হলো এটাকে কেবল ঝোঁকা, তারা যে ঝুঁকছে বেজিংয়ের দিকে বাংলাদেশ, সেটা বললে ভুল হবে। এটি একটি চরম বাস্তবমুখী এবং ঠান্ডা মাথার কৌশলগত ভারসাম্য বা স্ট্র্যাটেজিক ক্যালকুলেশন করেই বাংলাদেশ এগিয়েছে। আসুন হিসাবটা একটু সহজ করা যাক। বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থায়ন, যা তারা মেগা প্রজেক্টগুলোর মাধ্যমে বাস্তবায়ন করছে। চীন কোনো মানবাধিকার বা রাজনৈতিক কাঠামো কি আছে সে দেশে, সেসব ব্যাপারে ধার ধারে না। তারা এই রাজনৈতিক কাঠামোর শর্ত না দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলার ঋণ দেয় এবং সরাসরি প্রজেক্ট এক্সিকিউশন করার প্রস্তাব নিয়ে হাজির হয়। অন্যদিকে ওয়াশিংটন যখনই বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করে, তাদের ফোকাস থাকে নিরাপত্তা চুক্তি, নির্দিষ্ট রাজনৈতিক শর্ত অথবা গণতন্ত্র, মানবাধিকারের নামে নিজেদের স্বার্থ বুঝে নেয়ার হুঙ্কার দেয়া। উন্নয়নশীল একটি দেশের জন্য কোনটা আগে প্রয়োজন? বন্দরের সক্ষমতা বাড়ানো নাকি ওয়াশিংটনের রাজনৈতিক লেকচার শোনা?
উত্তরটা খুবই পরিষ্কার। আমেরিকার নিষেধাজ্ঞা বা চোখ রাঙানির ভয় বাংলাদেশ একেবারে উড়িয়ে দিচ্ছে না ঠিকই, তবে বাংলাদেশ এটাও বুঝে গেছে যে আজকের আমেরিকা আর 1990 সালের সর্বশক্তিমান আমেরিকা, এই দুটো একই দেশ নয়। চীন কেবল টাকা দিচ্ছে না, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তার পক্ষে যেসব দেশগুলো আছে তাদের ওপর যে কোনো কূটনৈতিক চাপ ঠেকানোর জন্য বেইজিং হচ্ছে এখন ওই দেশগুলোর প্রধান ঢাল। তাছাড়া ব্রিক্সের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে বাংলাদেশ ইতিমধ্যেই সদস্যপদ গ্রহণ করেছে। এবারের ব্রিক্স সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ভারত, কারণ ভারত এবার হচ্ছে এই আয়োজনের আয়োজক দেশ। এর অর্থ হলো পশ্চিমের নিয়ন্ত্রিত বিশ্ব ব্যাংক বা IMF এর বিকল্প লাইফলাইন ঢাকা ইতিমধ্যেই পেয়ে গেছে। দ্বিতীয় পদ্মা সেতু, তিস্তা প্রকল্প, লালমনিরহাট বিমানবন্দর, ড্রোন তৈরির কারখানা, মংলা বন্দর, SEZ, যুদ্ধ বিমান ক্রয়, বিশাল আর্থিক সাহায্য নিয়ে চীন তৈরি ব্রিক্সের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। প্রয়োজন হলে বাংলাদেশের পোর্শন। প্রশ্ন ওঠে, আমেরিকা কি হাত গুটিয়ে বসে থাকবে? ঢাকা যেভাবে বেজিংয়ের অর্থনৈতিক বলয়ে প্রবেশ করছে, ওয়াশিংটন কি তা নীরবে সহ্য করবে? একেবারে নয়। আমেরিকা ভালো করেই জানে বঙ্গোপসাগরের তীরে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কতটা কৌশলগত। ইন্দো প্যাসিফিক অঞ্চল বা ভারত মহাসাগরে চীনের আধিপত্য ঠেকাতে বাংলাদেশকে তাদের দরকার। কিন্তু আমেরিকার কৌশলগত সমস্যা হলো তারা একদিকে বাংলাদেশকে কাছে টানতে চায়, আবার অন্যদিকে অভ্যন্তরীণ নীতিতে চাপ সৃষ্টি করে নিজেদের তৈরি শর্ত মানতে বাধ্য করে। চীনের নীতি এখানে সম্পূর্ণ আলাদা। চীন সরাসরি নীতি প্রয়োগ করে। সেই নীতিটা কি? আমাদের ব্যবসায় কোনো রাজনীতি থাকবে না, আপনার রাজনীতিতেও আমরা ঢুকবো না। এই নন ইন্টারফেয়ারেন্স পলিসি ঢাকার জন্য মার্কিন চাপের মুখে চীনের এই নীতি এক বড় রক্ষা কবচ। বাংলাদেশ খুব ভালো করেই জানে আমেরিকা যদি অতিরিক্ত চাপ দেয় বা অর্থনৈতিক চোখ রাঙানি দেয়, তবে সম্পূর্ণ চীনা ক্যাম্পে যোগ দেওয়া ছাড়া ঢাকার সামনে কোনো পথ থাকবে না, আর সেটা ওয়াশিংটনের জন্য হবে আরও বড় বিপর্যয়। ফলে বাংলাদেশ আসলে আমেরিকার দুর্বলতাকেই কাজে লাগাচ্ছে। আমেরিকা হাত গুটিয়ে নিচ্ছে বলেই বাংলাদেশ অন্য বিকল্প পথগুলো খোলাখুলি ব্যবহার করার সাহস পাচ্ছে। কিন্তু দাঁড়ান, আমেরিকা পিছিয়ে যাচ্ছে আর চীন খালি মাঠ পেয়ে শুধু গোল দিয়ে যাচ্ছে। এই পুরো গল্পে বিশ্ব রাজনীতির আর এক প্রধান খেলোয়াড় কি আমরা ভুলে যাচ্ছি? ভারত। এই পুরো ভূ রাজনৈতিক দাবা খেলায় নয়াদিল্লির ভূমিকা ঠিক কি? একদিকে আমেরিকা যখন আন্তর্জাতিক মঞ্চগুলো থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছে, সরিয়ে নিচ্ছে, আর অন্যদিকে চীন যখন অর্থশক্তির জোরে ছোট ছোট দেশকে নিজের অর্থনৈতিক জালে ফাঁসাচ্ছে, ঠিক সেই মুহূর্তে ভারতের সামনে এসেছে শতাব্দীর সবচেয়ে বড় কৌশলগত সুযোগ। ভারত এখন আর কেবল এশিয়ার একটি শক্তিশালী দেশ নয়, বরং পুরো গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য কণ্ঠস্বর এখন ভারত। কিন্তু কিভাবে? আসুন হিসাবটা মিলিয়ে নেওয়া যাক। একটু ভেবে দেখুন, পৃথিবীর আর কোন দেশ আছে যা একই সাথে ওয়াশিংটনের নেতৃত্বে যে কোয়াড, সেই কোয়াডের প্রধান স্তম্ভ, আবার বেইজিং মস্কোর সাথে ব্রিক্স এবং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মতো সংস্থায়ও সমান প্রভাবশালী? কোন দেশ? পৃথিবীতে একটাই দেশ, সেই দেশটার নাম ভারত। আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা একে বলেন স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসন। আমরা আমেরিকার মধ্যেও নেই, আবার আমেরিকাও আমাদের শত্রু নয়, আবার আমরা ব্রিক্সের মধ্যেও আছি, অথচ আমরা ব্রিক্সেরও জন্যে আমেরিকাকে শত্রু বানাবো না। আমেরিকা যখন বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো থেকে বেরিয়ে গেল, তখন ভারত কিন্তু চীনকে পুরো ফাঁকা মাঠ দেয়নি। ব্রিক্সের মঞ্চে চীন যখন এই জোটকে অ্যান্টি ওয়েস্টার্ন বা পশ্চিমের বিরোধী
একটা উগ্র ব্লকে পরিণত করতে চেয়েছিল, তখন ভারতই সেই লাগাম ধরে রেখেছিলে। ভারতে স্পষ্ট বার্তা দিয়েছে ব্রিক্স পশ্চিমা বিরোধী নয়, বরং ব্রিক্স এরা অ্যান্টি ওয়েস্ট নয়, এরা নন ওয়েস্টার্ন, অর্থাৎ ওয়েস্টের বিকল্প। আমেরিকাকে চীনকে ঠেকানোর জন্য ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতকেই লাগবে। তাই ওয়াশিংটন যতই ঢাকার ওপর বা অন্যদের উপর চটুক না কেন, দিল্লির কৌশলগত অবস্থানকে তারা কখনো অবহেলা করতে পারবে না। ফলে আমেরিকা ও চীনের এই তীব্র লড়াইয়ের মাঝে ভারত নিজেকে একটি অনন্য ব্রিজিং পাওয়ার বা সেতু তৈরির শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আর এই সেতু বাংলাদেশের জন্য কোন বার্তা দেয়? সেই ইন্ডিয়া ফ্যাক্টর ও দক্ষিণ এশীয় ভারসাম্য কতটা গুরুত্বপূর্ণ এবার দেখি। বাংলাদেশ যখন মার্কিন নিষেধাজ্ঞা বা রাজনৈতিক চাপের মুখে পড়ছে, আর চীন যখন বিপুল ঋণের ডালি নিয়ে দাঁড়িয়ে আছে, তখন ঢাকার সবচেয়ে নিরাপদ এবং প্রাকৃতিক ভারসাম্য তৈরি করার জায়গার নাম হলো ভারত। বাংলাদেশের জন্য চীনের ঋণ অনেক সময় ডেট ট্র্যাপ বা ঋণের ফাঁদ, এই ঝুঁকি নিয়ে আসে, যা আমরা শ্রীলঙ্কায় দেখেছি, আর আমেরিকার এমনকি আমরা নেপালেও দেখেছি, মালদ্বীপে দেখেছি। আর আমেরিকার সাথে অতিরিক্ত ঘনিষ্ঠতা রাজনৈতিক অস্থিতিশীলতার ভয় তৈরি করে আবার, যেটা শেখ হাসিনার পতনে দেখা গেছে। শেখ হাসিনার পতনের নাটের গুরু ছিল আমেরিকা। এই জায়গায় ভারত হলো ঢাকার জন্য সবচেয়ে বড় লাইফ লাইন। রুপি ও টাকায় দ্বিপাক্ষিক বাণিজ্য শুরু করা থেকে শুরু করে আঞ্চলিক কানেক্টিভিটি প্রকল্প, সব ক্ষেত্রেই ভারত বাংলাদেশকে বিকল্প একটি নিরপেক্ষ পথ দেখাচ্ছে। ঢাকা খুব ভালো করেই জানে চীনের দিকে অতিরিক্ত ঝুঁকে পড়লে যেমন নিরাপত্তার ঝুঁকি থাকে, তেমনি ওয়াশিংটনের সব কথা মেনে চললে সার্বভৌমত্ব সংকটে পড়ে। ফলে দিল্লির সাথে কৌশলগত অংশীদারিত্ব বজায় রেখেই বাংলাদেশ আসলে আমেরিকা ও চীন এই দুই পক্ষকেই নিজের সীমানার মধ্যে আটকে রাখার সুযোগ পাচ্ছে। সুতরাং হিসাবটা পরিষ্কার। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি যে শূন্যতা তৈরি করেছে, তা কেবল চীন পূরণ করছে না, বরং এই আন্তর্জাতিক ভাষায় আন্তর্জাতিক যে দাবা খেলায়, সেখানে ভারত এখন এক মাস্টার স্ট্রোক খেলছে। যেখানে আমেরিকা বিচ্ছিন্নতাবাদী আর চীন আগ্রাসী, সেখানে ভারত নিজেকে তুলে ধরছে বিশ্ব বন্ধু বা সবার আস্থাভাজন অংশীদার হিসেবে। দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলোর সামনে এখন কেবল ওয়াশিংটন বা বেজিং, এই দুটোর মধ্যে একটাকে বেছে নেওয়ার বাধ্যবাধকতা নেই। দিল্লির উপস্থিতিতে তারা এখন নিজেদের শর্তে খেলা পরিচালনা করতে পারছে।